শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ক্লাস শুরু হয়েছে, এর আগেও দুই একটা ক্লাস হয়েছে। আশা করি তোমরা ক্লাসগুলো করেছো, বুঝতে পেরেছো। আর যারা এখনো বই কিনতে পারোনি তারা চেষ্টা করবে বই কিনে নিতে। তোমাদের ওয়েবসাইটে তোমাদের বুক লিস্ট দেওয়া আছে, ওখানে বইয়ের লেখকের নাম, প্রকাশনী সব দেওয়া আছে। আশা করি সবার বই কিনে নেবে। আমি আগের ক্লাসগুলোতে দুষ্প্রাপ্যতা নির্বাচন, অর্থনীতি এবং উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। যে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি, এর আগে যেহেতু তোমরা কিছুটা ধারণা করতে পেরেছো, যেহেতু আমরা নির্বাচন এবং দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করেছিলাম, ওখান থেকে কিন্তু ধারণা অনেকটা স্পষ্ট হয়ে যাবে তোমাদের। এরপর আজকে যখন আমরা এটা আলোচনা করব তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি। মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? এখন দেখো, সীমাহীন অভাব। আমাদের অভাব কিন্তু সীমাহীন। আমরা আগেও আলোচনা করেছি, এখনো বলছি, আমাদের অভাব কিন্তু সীমাহীন। সীমাহীন অভাব পূরণের লক্ষ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রধান অর্থনৈতিক সমস্যা অর্থাৎ আমাদের সম্পদ হচ্ছে কি কম, আমাদের সম্পদ কম। আর এই কম সম্পদকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো, কিভাবে করলে সেটা আমাদের কিভাবে সমাজের জন্য উপযুক্তভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। আর এই মৌলিক অর্থনৈতিক সমস্যার ব্যাখ্যাটা দিয়েছেন অর্থনীতিবিদ পি.এ. স্যামুয়েলসন। কে দিয়েছেন? পি.এ. স্যামুয়েলসন। তিনি মৌলিক অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করতে গিয়ে বিষয়টাকে তিন ভাগে ভাগ করেছেন। পি.এ. স্যামুয়েলসন মৌলিক অর্থনৈতিক সমস্যাকে তিন ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। যেহেতু আমাদের সম্পদ হচ্ছে সীমিত, আমাদের সম্পদ কি সীমিত, আমরা চাইলে সম্পদটা বাড়াতে পারছি না বা কি করতে পারছি না, আমরা চাইলে এটাকে তৈরি করে নিতে পারি না, যার কারণে আমাদের সম্পদটা হচ্ছে সীমিত। এই সম্পদটা ব্যবহারের মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা কি উৎপাদন করব, অর্থাৎ কোনটা আমাদের জন্য উপযুক্ত, কোন জিনিসটা আমাদের জন্য বেশি প্রয়োজন, কি উৎপাদন করা হবে এবং ওই উৎপাদিত যে পণ্যটা আমরা উৎপাদন করছি ওই উৎপাদনটা কতটুকু হবে, কতটুকু উৎপাদন করা হবে। এটা এই সমস্যাটা, অর্থাৎ আমাদের যে সম্পদটা আছে ওই সম্পদটা ব্যবহার করে আমরা কোন কোন পণ্যগুলো উৎপাদন করছি, কোনটা আমাদের প্রয়োজন আছে এবং আমরা কতটুকু উৎপাদন করব, এটাই হচ্ছে আমাদের প্রধান মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রধান সমস্যা। এরপর কি উপায়ে উৎপাদন করা হবে। যেহেতু এক এক দেশ এক এক রকম, এক এক দেশ এক এক সম্পদে পরিপূর্ণ আছে। যেমন কোন কোন দেশ আছে শিল্প পণ্যে অনেক বেশি পরিপূর্ণ, আবার কোন কোন দেশ কৃষি পণ্যে পরিপূর্ণ। আর যেই দেশ যেই উৎপাদন কৌশলটা ব্যবহার করবে উৎপাদনের জন্য, যেই কৌশলটা তার জন্য সহজলভ্য, ওই দেশ ওই কৌশলটা ব্যবহার করবে উৎপাদনের জন্য। তাহলে এক্ষেত্রে আমরা কোন কৌশলটা বেছে নিতে পারছি, আমার দেশের সম্পদের তুলনায় কোন কৌশলটা আমাদের জন্য সুবিধাজনক হবে, সেটা আমাদেরকে কি করতে হয়, বেছে নিতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যা, দ্বিতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। তৃতীয় মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। কোনো একটা দেশে বিভিন্ন ক্যাটাগরির লোকজন থাকে, কারো আছে কেউ ধন সম্পদ অনেক বেশি পরিপূর্ণ, আবার কোনো কোনো লোকজন আছে যাদের কি নাই, আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন কোন দেশের জনগণ কিরকম সেটার উপর নির্ভর করে, কোন দেশ কোন ধরনের জনসংখ্যা বেশি আছে তার উপর নির্ভর করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আমরা কার জন্য উৎপাদন করছি। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি তোমাদেরকে, যে আমাদের দেশে ধরলাম গরিব জনসংখ্যার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে বেশি। এখন আমি যদি চিন্তা করি আমাদের যে বাজেটটা আছে ওই বাজেটটার বেশিরভাগ খরচ করব আমি বাইরে থেকে গাড়ি আমদানি করার জন্য। এখন আমাদের জন্য কি গাড়ি বেশি প্রয়োজন, নাকি কৃষি পণ্য বেশি প্রয়োজন, খাদ্য পণ্য বেশি প্রয়োজন, খাদ্যশস্য বেশি প্রয়োজন? তাহলে এক্ষেত্রে প্রাধান্য দিব কাকে, আমি খাদ্যশস্যকে প্রাধান্য দিচ্ছি নাকি বাইরে থেকে গাড়ি আমদানি করাকে বেশি প্রাধান্য দিব? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের যদি অগাধ ধন সম্পত্তি থাকতো তাহলে আমাদেরকে চিন্তা করতে হতো না যে আমরা কি গাড়ি উৎপাদন করব নাকি খাদ্যশস্য উৎপাদন করব, বা খাদ্যশস্য আমদানি করব নাকি গাড়ি আমদানি করব। যেহেতু আমাদের সম্পদ সীমিত, যার কারণে আমাদেরকে চিন্তা করতে হয় আমরা কোন পণ্যটা উৎপাদন করব।
তাহলে আমরা কি দেখছি, তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে বা কোন উপায়ে উৎপাদন করা হবে, অর্থাৎ উৎপাদন কৌশলটা কি, এবং তৃতীয়ত হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। বিষয়টাকে আমরা একটু চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আমরা প্রথম সমস্যাটাকে একটু ব্যাখ্যা করি, কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। এর জন্য আমাদের প্রয়োজন আছে একটা চিত্রের ব্যাখ্যা, তো প্রয়োজন আছে আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা একটু দেখি, কি এবং কতটুকু উৎপাদন করা হবে। আমরা আগে দেখেছি উৎপাদন সম্ভাবনা রেখা, তোমরা পড়েছো। উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আমরা কি দেখেছি, যে আমাদের যে সীমিত সম্পদটা আছে ওই সীমিত সম্পদের মাধ্যমে সর্বোচ্চ আমরা কতটুকু উৎপাদন করতে পারবো, এর বাইরে উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে যে সম্পদটা আছে ওই সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ দুই ধরনের পণ্য বা দ্রব্য উৎপাদন করতে পারি। তাহলে এই দুই ধরনের পণ্য উৎপাদন করতে গেলে আমাদেরকে একটা উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আসতে হয়। এই রেখার বাইরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের সম্পদ সবসময় কি থাকে, সীমিত থাকে। তাহলে আমি ধরলাম লম্ব অক্ষে একটা দ্রব্য ধরলাম ওয়াই দ্রব্য, আর ভূমি অক্ষে একটা দ্রব্য ধরলাম এক্স দ্রব্য। এক্স দ্রব্য ওয়াই দ্রব্য সেটা তোমরা যে কোনো দ্রব্য বসাতে পারো, সেটা পাটজাত হতে পারে, সেটা হতে পারে ধান, সেটা হতে পারে গম, সেটা হতে পারে আলু, যে কোনো কিছু তোমরা বসাতে পারো। আমি সেই জন্য তোমাদের অপশন রেখে দিয়েছি, আমি দিয়েছি এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। তাহলে আমি একটু উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ কিন্তু সমান, অর্থাৎ যে কোনো বিন্দুতে যে কোনো পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়। তাহলে যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব হবে কি কি দ্রব্য, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। কিন্তু এর বাইরে উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের সম্পদ সবসময় কি থাকে, সীমিত থাকে। এর ভিতরে উৎপাদন করা যাবে, তবে সবচেয়ে লাভজনক উৎপাদন হয় উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দু। তাহলে আমি তিনটা বিন্দু ধরলাম, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। তিনটা বিন্দু আমি এক্ষেত্রে নির্দিষ্ট করলাম। তাহলে এক্ষেত্রে ধরলাম যে আমার যে সম্পদটা আছে ওই সম্পদ দিয়ে যদি আমি উৎপাদন করি, দুইটা পণ্য উৎপাদন করি, তাহলে আমি এক্স এর উৎপাদন, এক্স দ্রব্যের উৎপাদন করতে পারি ও x1 পরিমাণ, ওয়াই দ্রব্যের উৎপাদন করতে পারি ও y1 পরিমাণ। ধরলাম যে এদিকে ধরলাম আমি ধান, আর এদিকে ধরলাম পাট, তোমাদের বোঝার সুবিধার্থে। এখন ধরলাম আমার সমস্যা হচ্ছে, এখন আমার সমস্যাটা কোথায়, এক্ষেত্রে আমি এ বিন্দুতে উৎপাদন নিশ্চিত করলাম, এ বিন্দুতে এক্স এর উৎপাদন হবে ও x1 পরিমাণ, ওয়াই এর উৎপাদন হবে ও y1 পরিমাণ। এখন আমি আমার কোনটা বেশি প্রয়োজন, আমার কি এক্স দ্রব্য বেশি প্রয়োজন, অর্থাৎ আমার কি ধানের বেশি প্রয়োজন নাকি পাটের বেশি প্রয়োজন। তাহলে এক্ষেত্রে আমার প্রথম সমস্যাটার সম্মুখীন আমরা হয়ে গেছি, আমরা কি এক্স দ্রব্য বেশি উৎপাদন করব নাকি ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করব। এখন যদি বলি আমার এক্স দ্রব্যের বেশি প্রয়োজন, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদনটা কি করতে হবে, কমিয়ে দিতে হবে। তাহলে আমরা বি বিন্দুতে উৎপাদন করব। তাহলে আমাদের এক্স এর উৎপাদনটা বেড়ে গিয়ে x1 থেকে x2 হয়ে গেল, ওয়াই এর উৎপাদনটা y1 থেকে কমে গিয়ে y2 হয়ে গেল। এখন আমাদের আরো একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এইটুকু উৎপাদন আমাদের কি হচ্ছে না, যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমরা এখনো দেখছি আমাদের ধানের প্রয়োজনীয়তা বেশি কিন্তু পাটের প্রয়োজনীয়তা কম। তাহলে আমাদেরকে আবারও কি করতে হয়, যে আমাদেরকে পাটের উৎপাদনটা বাড়াতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ধানের উৎপাদনটা বাড়াতে হবে। ধানের উৎপাদন বাড়াতে গেলে আবার আমাদের ধরলে আমরা সি বিন্দুতে চলে এসেছি। তাহলে আমরা ধানের উৎপাদন বাড়িয়ে x3 তে নিয়ে গেলাম, y এর উৎপাদনটা অর্থাৎ পাটের উৎপাদনটা কমিয়ে y3 তে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বারবার সমস্যার সম্মুখীন হচ্ছি যে আমরা কোন বিন্দুতে উৎপাদন করব। আমরা কি এ বিন্দুতে উৎপাদন করলে আমাদের জন্য সেটা যুক্তিযুক্ত হবে, নাকি বি বিন্দুতে উৎপাদন করলে যুক্তিযুক্ত হবে, নাকি সি বিন্দুতে উৎপাদন করলে আমাদের সেটা যুক্তিযুক্ত হবে। তাহলে এটাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রধান সমস্যা, অর্থাৎ আমরা কোন পণ্যটা উৎপাদন করব, বেশি উৎপাদন করব, কি উৎপাদন করব। আমরা কি ধান উৎপাদন বেশি করব নাকি পাটের উৎপাদন বেশি করব। এখন
কতটুকু উৎপাদন করব, আমরা কি এ বিন্দুতে উৎপাদন করলে সেটা আমাদের জন্য উপযুক্ত হবে, নাকি বি বিন্দুতে উৎপাদন করলে আমাদের জন্য সেটা সবচেয়ে লাভজনক হবে, নাকি সি বিন্দুতে উৎপাদন করলে সেটা আমাদের জন্য লাভজনক হবে। তাহলে এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় কিসের কারণে? সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে। আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি? আর একবার বলি, আমাদের লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য, ভূমি অক্ষে হচ্ছে এক্স দ্রব্য বা ধান। তাহলে আমরা দুই দিকে দুটা পণ্য উৎপাদন করতে পারি, আর এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব এবং উৎপাদনের পরিমাণ সবসময় কি থাকে? সমান থাকে। তাহলে আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমরা কি উৎপাদন করব? আমরা কি বেশি বেশি ধান উৎপাদন করব, নাকি বেশি বেশি পাট উৎপাদন করব? ধরলাম যে আমাদের অতিরিক্ত ধানের চাহিদা আছে, যার কারণে ধান বেশি উৎপাদন করবো। এখন কতটুকু উৎপাদন করব? আমরা কি এ বিন্দুতে উৎপাদন করলে সেটা আমাদের জন্য লাভজনক হবে, নাকি বি বিন্দুতে উৎপাদন করলে লাভজনক হবে, নাকি সি বিন্দুতে উৎপাদন করলে লাভজনক হবে? তাহলে এই ধরনের একটা সিদ্ধান্তে আমাদেরকে চলে আসতে হয়, যার কারণে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, দুইটা সমস্যারই সম্মুখীন হতে হচ্ছে। এরপর আসে আমরা 2 নম্বর সমস্যাতে। 2 নম্বর মৌলিক অর্থনৈতিক সমস্যাটা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে? কি উপায়ে উৎপাদন করা হবে? তাহলে এক্ষেত্রে আমাদের কি উপায়টা বের করার জন্য আমাদের 2 ধরনের, আমি একটু আগেও তোমাদের সাথে আলোচনা করেছি, মূলত 2 ধরনের উৎপাদন কৌশল সারা বিশ্বে 2 ধরনের উৎপাদন কৌশল অব্যাহত আছে। একটা হচ্ছে মূলধন নিবিড়, আর একটা হচ্ছে শ্রমনিবিড়। একটা মূলধন নিবিড় উৎপাদন কৌশল, একটা শ্রমনিবিড় উৎপাদন কৌশল। অর্থাৎ যে দেশে যেটা বেশি আছে, যে দেশে শ্রমিক বেশি আছে, ওই দেশ শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করবে, আর যে দেশে মূলধন বেশি আছে ওই দেশ মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করবে। অর্থাৎ কোন দেশ কোন কৌশলটা ব্যবহার করলে তাদের জন্য সেটা লাভজনক হবে, এটাই হচ্ছে মূল সমস্যা। অর্থাৎ যেমন আমি উদাহরণ দিতে পারি, আমাদের দেশের মতো দেশে, বাংলাদেশের মতো দেশে কোন কৌশলটা উপযুক্ত? আমাদের শুরুতে আমাদেরকে সমস্যায় পড়ে যেতে হয় এই জায়গায় যে আমরা কোন উৎপাদন কৌশলটা ব্যবহার করব। আমরা কি শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব, নাকি মূলধন নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করব? তাহলে আমাদেরকে এক্ষেত্রে বেছে নিতে হয়, কারণ আমাদের অধিক ধন সম্পদ নেই যে আমরা দুটো কৌশলই একসাথে ব্যবহার করতে পারবো। তাহলে এক্ষেত্রে যে কোনো একটা কৌশল আমাদেরকে বেছে নিতে হয়, কারণ আমাদের সম্পদ হচ্ছে সীমিত। তাহলে এই 2 নম্বর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে কোন উপায়ে আমরা বা কি কোন কৌশলে উৎপাদন করবো। এটা ব্যবহার করার জন্য, এটা করার জন্য আমাদেরকে 2টা উৎপাদন কৌশল আছে। এটা দেখানোর জন্য আমাদের একটা লাগবে সম উৎপাদন রেখা। এই রেখাটাকে বলা হয় সম উৎপাদন রেখা। এই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সবসময় কি থাকে? সমান থাকে। সম উৎপাদন রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সবসময় কি থাকে? সমান থাকে। ধরলাম ভূমি অক্ষে এল মানে লেবার, লেবার মানে হচ্ছে শ্রমিক বা শ্রমনিবিড় উৎপাদন কৌশল। শ্রমনিবিড় উৎপাদন কৌশল ধরলাম নিচে হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, আর লম্ব অক্ষে ধরলাম কে বা পুঁজিনিবিড় অথবা মূলধন নিবিড় উৎপাদন কৌশল। তাহলে 2টা কৌশল আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, একটা পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, আমরা যে কৌশলই ব্যবহার করি না কেন, প্রত্যেক উৎপাদন কৌশলে কিন্তু উৎপাদনের পরিমাণ সবসময় কি থাকবে? সমান থাকবে। প্রত্যেক উৎপাদন কৌশলে উৎপাদন যা হবে সমান থাকবে, সেটা পুঁজিনিবিড় হোক সেটা শ্রমনিবিড় হোক। তাহলে এক্ষেত্রে আমরা কোন বিন্দুতে উৎপাদন করব? তাহলে এক্ষেত্রে আমাদের 2টা কি থাকে? অপশন থাকবে। একটা হচ্ছে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল, একটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, যেটাকে বলা হয় কৌশল। যে অর্থাৎ কোন টেকনোলজিটা আমরা ব্যবহার করছি, এই টেকনোলজিকে দেখায় টি দিয়ে, টেকনোলজিটা ব্যবহার করা হয় টি দিয়ে। ধরলাম আমি এক্ষেত্রে 2টা টেকনোলজি ব্যবহার করতে পারছি, একটা T1 আর একটা T2, 2টা টেকনোলজি। ঠিক আছে, এক্ষেত্রে একটা T1 টেকনোলজি, একটা হচ্ছে T2 টেকনোলজি। তাহলে এই ক্ষেত্রে এই বিন্দুতে ধরলাম এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। এ বিন্দুতে যা উৎপাদন হবে বি বিন্দুতেও কিন্তু তাই উৎপাদন হবে, কারণ এটা হচ্ছে সম উৎপাদন রেখা, যে রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি থাকে? সমান থাকে।
তাহলে আমি দুটো টেকনোলজি পাই, একটা হচ্ছে T1 আর একটা T2। তাহলে এ বিন্দুতেও যা উৎপাদন, বি বিন্দুতেও তাই উৎপাদন। তাহলে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে, এ বিন্দুতে যদি আমি উৎপাদন করি তাহলে আমার পুঁজির ব্যবহার হচ্ছে K1 পরিমাণ, শ্রমের ব্যবহার হচ্ছে L1 পরিমাণ। আর যদি আমি T2 টেকনোলজি বেছে নিই, ঠিক আছে, T2 টেকনোলজি বেছে নিই, তাহলে আমার পুঁজির পরিমাণ ব্যবহার হচ্ছে K2, শ্রমের ব্যবহার হচ্ছে L2। এখন আমি দেখছি যে এ বিন্দুতেও যা উৎপাদন, বি বিন্দুতেও তা উৎপাদন, কিন্তু এখন আমরা কোন উৎপাদন কৌশলটা নিব? আমরা কি T1 উৎপাদন কৌশলটা নিব নাকি T2 উৎপাদন কৌশলটা নিব? যদি আমরা T1 উৎপাদন কৌশল নিই তাহলে আমাদের পুঁজির পরিমাণ বেশি ব্যবহার হবে, শ্রমের পরিমাণ ব্যবহার হবে কম। আর যদি আমরা T2 টেকনোলজিটা বেছে নেই তাহলে বি বিন্দুতে উৎপাদন করার সময় এ বিন্দুতে যা উৎপাদন, বি বিন্দুতেও তা উৎপাদন, কিন্তু যদি আমরা T2 টেকনোলজিটা বেছে নেই তাহলে আমাদের পুঁজির পরিমাণ ব্যবহার হবে কম, শ্রমের পরিমাণ ব্যবহার হবে বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা কোন টেকনোলজিটা বেছে নিব, T1 টেকনোলজি বেছে নিব নাকি T2 টেকনোলজি বেছে নিব? কারণ এক্ষেত্রে আমাদের যেহেতু সম্পদের স্বল্পতা আছে, এই কারণে আমাদেরকে দুইটা টেকনোলজি থেকে যে কোনো একটা বেছে নিতে হয়। যেমন উন্নত যে দেশগুলো আছে তাদের কাছে পুঁজি বেশি আছে, মূলধন বেশি আছে, তার কারণে তারা দেখা যায় T1টা বেছে নেয়, এই টেকনোলজি T1 টেকনোলজিটা বেছে নেয়। আর আমাদের দেশের মতো গরিব দেশ যারা আছে তাদের সম্পদের পরিমাণটা কম, সম্পদ দুষ্প্রাপ্য, অথবা আমাদের দেশের শ্রমিকের পরিমাণটা বেশি, যার কারণে আমরা T2 টেকনোলজিটা বেছে নিই। ঠিক আছে, এরপর আছে আমরা 3 নম্বর অর্থনৈতিক যে মৌলিক অর্থনৈতিক সমস্যা আছে এই সমস্যায় আসি। তাহলে দুইটা সমস্যা আমরা দেখেছি। এরপরে 3 নম্বর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। ধরলাম প্রত্যেক দেশে কিন্তু সবাই সমান সম্পদের উত্তরাধিকারী নয়, কারো সম্পদ বেশি আছে, কারো সম্পদ কম আছে, কেউ ধনী কেউ গরিব, যার কারণে এই সম্পদের উপর ভিত্তি করে জনসংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ধনিক শ্রেণী আর একটা হচ্ছে গরিব শ্রেণী। ধরলাম লম্বকে ধরলাম ধনিক শ্রেণী আর ভূমিকে ধরলাম গরিব শ্রেণী। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। কারণ এই উৎপাদন সম্ভাবনা রেখার উপর ভিত্তি করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কতটুকু উৎপাদন করব, সেটা কার জন্য উৎপাদন করব। এখন এটা একটা শ্রেণী, এটাও একটা শ্রেণী, দুইটা শ্রেণী আছে। এখন কার উপর ভিত্তি করে আমি উৎপাদন সিদ্ধান্তটা নিব? ধনিক শ্রেণীর চাহিদা বেশি, তাহলে আমি ধরলাম, আমি আগের মতো ধরছি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটা বিন্দুতে উৎপাদন করা তিনটা বিন্দুতে উৎপাদন করা সম্ভব। এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, তিনটা বিন্দুতেই উৎপাদন করা সম্ভব। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে কোন শ্রেণীর জন্য উৎপাদন করব। যদি ধনিক শ্রেণীর জন্য আমরা উৎপাদন করি তাহলে এ বিন্দুতে উৎপাদন করতে হবে, এক্স এর উৎপাদন হবে OX, অর্থাৎ পণ্যের উৎপাদন হবে OX পরিমাণ, এবং ওয়াই পণ্যের উৎপাদন হবে, অর্থাৎ গরিব শ্রেণীর জন্য উৎপাদন হবে OY1 পরিমাণ। এখন আমরা কি ধনিক শ্রেণীর জন্য বেশি উৎপাদন করব নাকি গরিব শ্রেণীর জন্য বেশি উৎপাদন করব? তাহলে এক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এখন আমরা কি এ বিন্দুতে উৎপাদন করলে বেশি লাভজনক হবে নাকি বি বিন্দুতে উৎপাদন করব নাকি সি বিন্দুতে উৎপাদন করব? সেটা নির্ভর করবে যেই দেশের জন্য উৎপাদন করা হচ্ছে ওই দেশে কোন ধরনের জনসংখ্যা বেশি, ধনী জনসংখ্যা বেশি নাকি গরিব জনসংখ্যা বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি যে আমরা কোন বিন্দুতে উৎপাদন করব এবং কোন বিন্দুতে উৎপাদন করলে সেটা একটা দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে। তাহলে আমরা তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা ক্ষেত্রে দেখেছি। একটা সমস্যা হচ্ছে কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে। দ্বিতীয়টা আমরা দেখেছি কি উপায়ে উৎপাদন করা হবে, অর্থাৎ কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে। তৃতীয় সমস্যাটার ব্যাখ্যা আমরা দেখছি যে কার জন্য উৎপাদন করা হবে। আমি আশা করছি তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা তোমরা বুঝেছো। এই তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের মূল কারণ হচ্ছে অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতা। সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে এই তিনটা মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হচ্ছে এবং PS এমলসন এটা ব্যাখ্যা করতে চেয়েছেন।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে পরের টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।